মুখর বাংলা ইন্দ্রাণীর সাথে আর.জি. কর কাণ্ডের চার্জশিট পেশ হয়েছে। জুনিয়র ডাক্তারদের আগের ভিডিওতে বলেছিলাম, অনুমান করেছিলাম যে তারা একটা এক্সট্রিম স্টেপ নেবে, সেটা চলছে। তার মাঝখানে মানুষজন উৎসবে মেতেছে। হয়তো উৎসবের মনে যেমন চলে প্রত্যেক বছর সেরকমই চলবে, কিন্তু এবছরের অভাবনীয় ঘটনার একটা বৈপরীত্যে আমাদের উৎসবকে দেখতে হচ্ছে। অর্থাৎ একদল তরুণ ডাক্তারবাবু তারা কষ্ট করছে রাজপথে, আর আরেক দল আমরা মানুষ উৎসব পালন করছি। তার মাঝখানে সিবিআই চার্জশিট দিয়েছে। চার্জশিটের যে দেখে আমরা খুব খুশি হব, জাস্টিস পাবো, এমন কিছু এখনো পাইনি। হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে। শাসক এই চার্জশিট নিয়ে উল্লাস করছে, অর্থাৎ ক্যালকাটা পুলিশ যা করেছিল তাই আছে। আবার আশঙ্কা করছে যে সাপ্লিমেন্টারিতে নতুন নাম জোর করে ঢুকিয়ে দেবে। কিন্তু ভুললে চলবে না, ক্যালকাটা পুলিশ বা কলকাতা পুলিশ তারা কিন্তু টালা থানার ওসিকে অ্যারেস্ট করেনি, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ অবধি করেনি। আর তার সঙ্গে আরেকজন যে জুনিয়র ডাক্তার তিনিও অ্যারেস্ট হয়েছেন। আদালতে, সর্বোচ্চ আদালতে কেস চলছে। এরকম একটা অবস্থান থেকে আমরা সবাই যারা আর.জি. করের পর কুলতলি দেখে চলেছি, তারা উৎসবের মধ্যে হয়তো আরেক রকমভাবে আছি। কুলতলি কাণ্ডে আমাদের ট্যাক্সের পয়সায় শিশু কমিশন এখনও তিথি নক্ষত্র দেখে যেয়ে উঠতে পারেনি। আর সেখানকার লোকাল পুলিশের এফআইআরে কেন পক্সো ধারা দেওয়া হয়নি সুরথাল দেখে, যেটা আদালতে গিয়ে যুক্ত করতে হলো, সেই প্রশ্ন করেনি। কখন করবে? আমাদের ট্যাক্সের পয়সায় শিশু কমিশনের মানুষজনরা, সেটাও দেখব। এবারে আসি একজন প্রাক্তন পুলিশ অফিসার তার একটি গণকনভেনশনের একটি বক্তব্যের খণ্ড, একটি সেন্টেন্সকে নিয়ে যেভাবে শাসকের দালাল তেলাপিয়া সাংবাদিকরা লাইভ অনুষ্ঠানে এফআইআরের ফোন দিয়ে এঁটেছিল, অর্থাৎ লাইভ অনুষ্ঠানে তাদের পেশো চ্যানেলে বসে বসে পেশো সাংবাদিক, ল্যাঙ্গট সাংবাদিক সহকারে, অর্থাৎ তেলাপিয়া সাংবাদিক যেখানেই যান তার সঙ্গে একজন ল্যাঙ্গট ভট্টাচার্য সাংবাদিক যান। সেই সাংবাদিক তেলাপিয়া সাংবাদিকের সঙ্গেও থাকেন, আবার কখনো কখনো বিশ্বপিতা মজুমদারদের মতন যে সাংবাদিক আছেন অন্য আরেকটি 18 নম্বরে, সেখানেও থাকেন। তিনি ল্যাঙ্গট হয়েই থাকেন, সেই ভট্টাচার্য সাংবাদিক, ভট্টাচার্য মহাশয়। তারা সবাই মিলে, অর্থাৎ ভট্টাচার্য মশাই এবং তেলাপিয়া সাংবাদিক, তাদের পেশো চ্যানেলে বসে, যে চ্যানেলের মালিক বছরের কতটা সময় জেলের ভেতরে থাকেন, ইডি সিবিআই এর ডাকে কতটা বাইরে থাকেন অনুমান করা মুশকিল, সেই লাইভ অনুষ্ঠানে প্রাক্তন একজন উচ্চপদস্থ রিটায়ার্ড সম্মানীয় পুলিশ অফিসারকে যথেচ্ছ একতরফাভাবে চরিত্র হনন করেছেন, তার ভার্সনটুকু না দেখিয়ে, এবং সেই লাইভ অনুষ্ঠানে একজন প্রাক্তন পুলিশ অফিসারের সহায়তা নিয়ে কত সহজে এফআইআর করা যায় তার একটা খাপ পঞ্চায়েত বসিয়েছিলেন মিডিয়া ট্রায়ালের, খাপ পঞ্চায়েত বসিয়েছিলেন সত্যিকারের ট্রায়ালটাকে থানায় না করে কি করে ওই স্টুডিওতে করা যায়,
কোন ধারা দেওয়া যায়, সেই যে ব্যবস্থাটা করা হয়েছিল, সেই ভদ্রলোকের খণ্ড উক্তি দেখিয়ে সেই উক্তির সপক্ষে কিছু যুক্তি আজকে আমি দেব। স্থান কাল পাত্র ভেদে কোনো কোনো জায়গা কাছাকাছি হলেও তার ক্যারেক্টার আলাদা থাকে। আরজি কর মেডিকেল কলেজ একটা ঐতিহ্যশালী শতবর্ষ অতিক্রান্ত একটি ভাইটাল ইনস্টলেশন, যেখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ 24 ঘন্টা দিন রাত পরিষেবা নিতে আসে। এবং সেখানে একটি ফাঁড়ি আছে শুধু আরজি করের জন্য। এবং আজ পর্যন্ত আরজি করের ভেতরে যদি জুনিয়র ডাক্তারদের অপমৃত্যু পার্সোনালি ঘটে থাকে, সেটা কিন্তু খুন হিসেবে সারফেসে খুব একটা উঠে আসেনি। হ্যাঁ, অনেকগুলো মৃত্যু হয়েছে, হয়তো আনন্যাচারাল ডেথ, কিন্তু এইভাবে খুন এবং ধর্ষণ আমরা কোনোদিন শুনিনি। তাই যখন ঘটনাটা শুনেছি, যারাই শুনেছি অবাক হয়েছি। এবার পুলিশের দৃষ্টি, অর্থাৎ গণকনভেনশনে বিভিন্ন সমাজের মানুষজনকে ডেকে তাদের আউটলুকটা ওখানে প্রকাশ করার জন্য একটা গণকনভেনশন ছিল। সেই গণকনভেনশনে বিভিন্ন প্রফেশনের মানুষ ছিলেন। এখন পুলিশি দৃষ্টিভঙ্গিতে একজন মানুষ নর্থ ক্যালকাটার একটি ভাইটাল হসপিটাল, যার শতবর্ষ অতিক্রান্ত হয়েছে, যার ভেতরে একটা ফাঁড়ি আছে, মোস্ট প্রোটেক্টেড জায়গা, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে খুব কাছে, এবং ডিসি নর্থের আন্ডারে একটি অবস্থান, সেইটার বৈপরীত্যে ডিসি নর্থের আন্ডারে আরেকটি কম প্রোটেক্টেড জায়গা পুলিশের দৃষ্টিভঙ্গিতে তিনি বৈপরীত্যে দুটি জায়গাকে বোঝাতে চেয়েছেন। পুলিশের অভিজ্ঞতায় কেন কম প্রোটেক্টেড? দেখুন, আমাদের মাথা পিছু প্রত্যেক মানুষের পেছনে তো পুলিশ দেওয়া সম্ভব না। আমরা যারা ওই অঞ্চলটাকে চিনি, যারা চিনি না, তাদের উদ্দেশ্যে আবার মনে করিয়ে দিই, ওই অঞ্চলটা কোনো নির্দিষ্ট প্রফেশনের মানুষদের জন্য পাঁচিল দিয়ে ঘেরা নেই। সেখানে সাধারণ নাগরিক এবং ওই প্রফেশনের লোক যারা স্বেচ্ছায় অ্যাডাল্ট হিসেবে ওই কাজ করছেন ওই প্রফেশনে, এবং তাদের সঙ্গে যে সংস্থা তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে, তারা জানেন যে সেখানে সিভিল সোসাইটির বসতি এবং সেই প্রফেশনের বসতি খুব কাছাকাছি, ঘেঁষাঘেঁষি, পাশাপাশি, গলি ঘুপচি, খুব আলাদা করে কিছু নেই। এবং প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী রাজ্য থেকে দালাল চক্র, পাচার চক্রের মাধ্যমে প্রচুর নাবালিকার আনাগোনা আছে, দালাল চক্রের আনাগোনা আছে, মাদকাসক্ত মানুষজন, ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগ পাচার চক্র, মাদক পাচার চক্র, অসামাজিক কাজকর্মে, বেআইনি কাজকর্মে যুক্ত মানুষজন ওখানে যাতায়াত করেন। সমস্ত আইনের ঘেরাটোপকে এড়িয়েই তারা কিন্তু ওখানে অবস্থান করেন। পুলিশ ওখানে তৎপর থাকলেও, 100% তৎপর থাকলেও, ওখানে ক্রাইম ঘটেছে, অতীতেও ঘটেছে এবং আগামীতেও ক্রাইম ঘটার ইকোসিস্টেম কিন্তু হয়ে থাকে। পুলিশের এক্সট্রা চ্যালেঞ্জ ওখানে থাকে। তাই একজন অভিজ্ঞতা সম্পন্ন দুধে পুলিশ অফিসার হিসেবে একটা বৈপরীত্যের অবস্থান দেখানোর জন্য দুটো প্লেসের নাম করেছিলেন ডিসি নর্থের আন্ডারে, আরজি কর এবং আরেকটি অঞ্চলকে। কিন্তু সেখান থেকে জিনিসটাকে কারা
এই পর্যায়ে নিয়ে গেল। এবারে আসি সে কথায়। দেখুন, হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ কন্টিনিউয়াস হেড স্পিচ দিচ্ছেন, এফআইআর কিছুতেই হয় না। অনেকেই শাসক দলের অনেক হোমরা চোমরা এমএলএ নেতা হেড স্পিচ দেন, এফআইআর হয় না। এফআইআরটা হলো কাদের প্ররোচনায়, এবং এফআইআর হওয়ার পর থানা লেভেলে যে হেনস্থা হতে হলো একজন প্রাক্তন আইজি র্যাঙ্কের অফিসারকে, সেটাও অভাবনীয়। থানা যখন কাউকে ডেকে পাঠায় এবং সেটা যখন উপযুক্ত টাইম সময় দিয়ে সেটা যখন মেনটেন করা হয় তাদেরকে জানিয়ে, এবং থানা যখন তাদের পূর্বতন একজন রিটায়ার্ড অফিসারকে সাধারণ নাগরিকের মতোই থানায় ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন একজন সিনিয়র সিটিজেন হিসেবে এইটুকু কিন্তু আশা করাই যায় যে অবাঞ্ছিতভাবে সেই মানুষটিকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হবে না। কলকাতা পুলিশের এক একটি থানার জুরিসডিকশন কতটুকু হতে পারে, সেখানকার অফিসার ইনচার্জ তার কত কাজ থাকতে পারে, যে আগাম জানিয়ে যাওয়া সত্ত্বেও একজন সত্তরোর্ধ্ব প্রাক্তন আইজিকে 3 ঘন্টা শুধু বসিয়ে রাখা হলো। আর তারপরে ঘন্টা 2.5 কি 3 ঘন্টা তাকে বেশ কিছু প্রশ্ন করা হলো। জানি না তার মধ্যে কতটা বাঞ্ছিত, কটা অবাঞ্ছিত প্রশ্ন, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর, থানার সামনে তিনি যখন 5.5 ঘন্টা 6 ঘন্টা পর একটা জলস্পর্শ করেননি, কিচ্ছু মুখে দেননি, সেই অবস্থায় বেরিয়ে যাচ্ছেন, তখন কিছু মানুষজনকে দাঁড় করিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো। এবং তারা বললেন যে তারা তাদের থানায় খবর দিয়ে এনেছেন, তারা জানতে পেরেছেন যে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং তারা তাকে অসম্মান করার জন্য যা যা করার তারা করবেন থানার সামনে দাঁড়িয়ে। এবং এমনকি বললেন যে তার মতন মানুষজনকে ফায়ার করে, গুলি করে মেরে দেওয়া উচিত। তাহলে বলুন, যারা ওই প্রফেশনটাকে লেজিটিমেট উপায়ে আইনসম্মতভাবে আমাদের শহরের উপকণ্ঠে এক্সারসাইজ করছেন, তারা যদি থানা খবর দিয়ে নিয়ে আসে এবং তারা অ্যাডাল্ট হিসেবে এই দাবি করে সেই মানুষজনদের মতন মানুষকে ফায়ার করে মারা উচিত, তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? তাদের জানাটা কত ভুল দেখুন। প্রাক্তন আইজিকে তো তুলে আনার প্রশ্নই নেই, তিনি নিজেই গেছেন নোটিশ পেয়ে। সুতরাং তারা এরকমই আর্ধেক জেনে কথা বলেন এবং ওখানে বলেছেন যে আমরা শুনেছি উনি আমাদের বিরুদ্ধে কিছু বলেছেন। শুনুন, উনি তো কোনো মানুষকেই বলেননি, দুটো জায়গার অবস্থান নিয়ে একটা তুলনা টেনেছেন, তাও একটা হাফ লাইন শব্দ। সুতরাং ওনাদের জানাটার মধ্যে কতটা ভুল এবং কাদের প্ররোচনায় কারা টেনে আনে। বছর দেড়েক আগে এই শাসক প্রাক্তন এই আইজির পার্সোনাল সিকিউরিটি সরকারি যেটা ওনার পাওয়ার কথা সেটাকে বিনা কারণে তুলে নিয়েছিল, এবং আমাদের ট্যাক্সের টাকায় শাসক সিঙ্গেল বেঞ্চে হেরে ওনার এই সিকিউরিটির ব্যাপারে সিঙ্গেল বেঞ্চে হেরে আমাদের ট্যাক্সের পয়সায় ডিভিশন বেঞ্চে যায়। প্রাক্তন আইজি, এই প্রাক্তন আইজিকে তার পেনশনের পয়সায় প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ। এই শাসক বিনা কারণে আমাদের ট্যাক্সের পয়সায় একজন প্রাক্তন আইজির বিনা কারণে সিকিউরিটিকে তুলে নেওয়ার জন্য ডিভিশন বেঞ্চ অবধি যায়।
আর সেই প্রাক্তন আইজিকে তার পেনশনের পয়সায় তার প্রাপ্য যে সিকিউরিটিকে সেটাকে ছিনিয়ে আনতে ডিভিশন বেঞ্চ অব্দি যেতে হয়। তাহলে বুঝুন, এই ধরনের শাসকের প্ররোচনায় এফআইআর হয়, থানা খবর দিয়ে নিয়ে আসে, থানার সামনে বলে গুলি করে মারা উচিত। কোথায় দাঁড়িয়ে আছি? আর পেশো চ্যানেলের তেলাপিয়া যে সাংবাদিক কুল, যারা মনে করেছে, তো তাদের পথ ধরে তেলাপিয়া সাংবাদিক তেলের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছেন যে প্রাক্তন একজন বিচারপতি এমপি হয়ে যাওয়াতে কার ঠেলায় তিনি একটা বড় চ্যানেল থেকে ঠেলা খেয়ে এই চ্যানেলে এসে আরও কত বড় তেল মেরে একটা রাজ্যসভায় যাওয়ার চেষ্টা করছেন কি না, কিসের জন্য? পার্সোনালি কোনো কারণ ছাড়া মেলাইন করছেন একজন বিশিষ্ট সিনিয়র সিটিজেন, অভিজ্ঞ প্রাক্তন আইজিকে। সেটাও কিন্তু তদন্তের বিষয়, এবং এই তদন্তের জন্য সিভিল সোসাইটির একটা অবদান থাকা উচিত। আবার বলবো, মুখর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে লাইক কিংবা ডিসলাইক করবেন। ধন্যবাদ।